আমি পদ্মজা, পর্ব ৩৬। লেখক ইলমা বেহরুজ। পদ্মজা ঘরের চৌকাঠে পা দিয়েছে মাত্র, আমির রেদওয়ানকে টেনে হিঁচড়ে তুলে বলল, তোকে না করেছিলাম, বারবার না করেছি, তবুও শুনলি না। রেদওয়ান দুই হাতে আমিরকে ধাক্কা মেরে দূরে ছুঁড়ে ফেলে। আমির আলমারির সঙ্গে ধাক্কা খেয়ে আরো হিংস্র হয়ে রেদওয়ানের দিকে তেড়ে আসে। নূরজাহান দৌড়ে এসে পথ রোধ করে দাঁড়ান। চিৎকার করে বললেন, কি হইছে তোদের? তোরা এমন করতাছস কেন? দাদু, সরে যাও, মাদারচোদের বাচ্চারে আমি মেরে ফেলবো। তুই কি বালা মানুষের বাচ্চা? তেজ নিয়ে বলল রেদওয়ান। আমির নূরজাহানকে ডেঙ্গিয়ে রেদওয়ানকে আঘাত করতে প্রস্তুত হয়। তখন মজিদ হাওলাদারের কর্কশ কণ্ঠ ভেসে আসে, যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। আমির মজিদ হাওলাদারকে এক নজর দেখে শান্ত হওয়ার চেষ্টা করল, পরেই জ্বলে উঠে বলল, আব্বা, আপনি জানেন না ও কি করেছে? পদ্মজা গোসল করছিল আর ও লুকিয়ে লুকিয়ে সেটা দেখছিল। আমিরের কণ্ঠ থেকে যেন আগুন জ্বরছে। ফরিনা, আমিনা রানী সহ হাওলাদার বাড়িতে কাজ করা দুজন মহিলা ছিচি করে উঠল। রেদওয়ান সাবধানে প্রশ্ন করল, তোর কাছে কি প্রমাণ আছে? প্রমাণ লাগবে? আমি জানি এটা তুই ছিলি। বিয়ের রাত তুই পদ্মজার কাছে গিয়েছিলি। অপবাদ দিবি না, তুই ভালো করেই জানিস আমি অপবাদ দিচ্ছি না। তুমি কি করে নিশ্চিত যে ছেলেটা রেদওয়ানই ছিল? পদ্মজা দেখেছে নাকি তুমি? বললেন মজিদ। কেউ দেখেনি, কিন্তু আমি নিশ্চিত ওই চরিত্রহীনটা রিদু, কারণ আমার আগে থেকেও পদ্মজাকে পছন্দ করত। পদ্মজা বিস্ময়ে তাকালো, কি হচ্ছে, কি সব শুনছে? ফরিনার দুই ঠোঁট হা হয়ে গেল, মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে রইলেন। আমিনা বললেন, আপা, আমি আগেই কইছিলাম এই সেরি বিনাশিনী, এই সেরির রূপ আগুনের লাহান, এই সেরির জন্য এখন বাড়ির ছেলেদের ভেজাল হইতাছে। আমির আমিনার কথা শুনেও না শোনার বান করল। মজিদকে বলল, আব্বা, আপনি এর বিচার করবেন না আমি ওরে মেরে ফেলবো? আর আম্মা, এর পরও বলবা পদ্মজাকে এই বাড়িতে রেখে যেতে? আমাকে তো ফিরতেই হবে ঢাকা। মনে রেখো, পদ্মজাকে রেখে আমি কিছুতেই যাব না। আব্বা, তুমিও কথাটা মনে রেখো, আমি তোমার ব্যবসায় আর নেই যদি পদ্মজা আমার সঙ্গে ঢাকা না যায়। তুমি যেখানে যাবা তোমার বউ তো সেখানেই যাবে। আর রেদওয়ান, তুমি আমার সঙ্গে আসো, তোমার সঙ্গে আমার বোঝাপড়া আছে। মজিদ হাওলাদার ঘর ছেড়ে বেরিয়ে যান। আমির পদ্মজার হাত ধরে বলল, কসম, আর কখনো তোমাকে এমন পরিস্থিতিতে পড়তে দেব না। খুশিতে পদ্মজার চোখের তারায় অশ্রু জল করে ওঠে। সে আমিরের এক হাত শক্ত করে ধরে বোঝায়, আমিও আপনাকে ভালোবাসি, বিশ্বাস করি। সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত, এমন সময় হাওলাদার বাড়ির রাতের রান্না করা হয়। সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত, এমন সময় হাওলাদার বাড়ির রাতের রান্না করা হয়। মগায় এক ব্যাগ মাছ দিয়ে গেছে। লতিফা মাছ কাটছে। লতিফা এই বাড়ির কাজের মেয়ে, সবাই ছোট করে লুতু ডাকে। ফরিনা ভাত বসিয়েছেন আর অনবরত বলে চলেছেন, আমি এই বাড়ির বড় বান্দি, দাসী আমি। বাবুর বাপ দাসী পুষে রাখছে, দাসী পালে, সারাদিন কাম করি, অন্যরা হাওয়া লাগাইয়া ঘুরে। মরণ হয় না কেন আমার? মরণই আমার একমাত্র শান্তি। পদ্মজা গুনগুন করে গান গাচ্ছে আর রান্নাঘরের আশেপাশে ঘুরছে। ফরিনার সব কথাই তার কানে আসছে, তার গায়ে লাগছে না, বরং হাসি পাচ্ছে। সে বহুবার রান্নাঘরে গিয়েছে কাজ করার জন্য। ফরিনা তাড়িয়ে দিয়ে বলেছেন, কাজ করতে হবে না, আর এখন বলছেন কেউ সাহায্য করে না। পদ্মজা পা টিপে টিপে রান্নাঘরে ঢুকে বলল, আম্মা, আমি সাহায্য করি? এই সেরি, তুমি এত বেয়াদব কেরে? কতবার কইছি তোমার সাহায্য করতে হইব না? না মানে আপনি বলছিলেন কেউ সাহায্য করে না। তোমারে তো বলি নাই, তোমার গায়ে লাগে কেন? মেজে ঝাড়ু দিয়ে দেই? তোমারে কইছি আমি? তুমি যাও এন থেকে, যাও কইতাছি। পদ্মজা বেরিয়ে যায়। বাসায় লাবণ্য নেই, আমির নেই। কার কাছে যাবে? রানী আছে। রানীর কথা মনে হতেই পদ্মজা রানীর ঘরের দিকে এগোলো। যাওয়ার পথে কানে সন্ধ্যার আজান ভেসে আসে, তাই আর সেদিকে এগোলো না, ফিরল নিজের ঘরে। নামাজ আদায় করতে হবে। প্রার্থনা সম্পূর্ণ করে সূরা ইয়াসিন পড়ল একবার। জানালা লাগাতে গিয়ে দেখতে পেল রানীকে, সেদিনের মতো জঙ্গলের ভেতর ঢুকছে। আর কিছুক্ষণ পরেই চারিদিক রাতের গাঢ় অন্ধকারে তলিয়ে যাবে। এমন সময় রানী আপা কি করতে ওখানে যাচ্ছে? এত সাহসী কি করে হয়? পদ্মজা হুড়মুড়িয়ে ঘর থেকে বের হয়। আজ সে এর শেষ দেখে ছাড়বে। লাবণ্য সবেমাত্র সদর ঘরে ঢুকেছে। পদ্মজাকে তাড়াহুড়ো করে কোথাও যেতে দেখে বলল, কিরে, কই যাস? পদ্মজা চমকে উঠল, বলল, এই তো এইখানেই। কোথায় ছিলি? আচ্ছা, পরে কথা বলবো, আসি এখন।
লাবণ্য ঠোঁট উল্টে পদ্মজার যাওয়ার পানে তাকিয়ে থাকে। মনে মনে ধরে নেয় পদ্মজা 2 তলা থেকে হয়তো দাদাভাইকে আসতে দেখেছে, তাই এগিয়ে আনতে যাচ্ছে। সে নিজ ঘরের দিকে চলে গেল। পদ্মজা কখনো বাড়ির পেছনের দিকে যায়নি, এই প্রথম। বাড়ির ডান পাশে বিশাল পুকুর, কালো জল, কিন্তু বাড়ির সামনের পুকুরের জল স্বচ্ছ। 2 মিনিট লাগে শাকসবজির ক্ষেত পার হতে। বাড়ির পেছনে এরকম শাকসবজির বাগান আছে সে জানতো না। এরপর পৌঁছালো জঙ্গলের সামনে। সেখান থেকে অন্দরমহলের দিকে তাকালো। ওই তো তাদের ঘরের জানালা দেখা যাচ্ছে, আরেকটা জানালাও দেখা যাচ্ছে। পদ্মজা কপাল কুঁচকে খেয়াল করলো সেই জানালার গ্রিল ধরে কেউ তাকিয়ে আছে। পদ্মজা ঠাহর করার চেষ্টা করলো এটা কার ঘর। মনে হতে বেশি সময় লাগলো না, রুম্পা ভাবির। তবে কি তিনিই তাকিয়ে আছেন? পদ্মজা আবার তাকালো। রুম্পা জানালার পর্দা সরিয়ে হাত নাড়ালো। মৃদু হেসে পাল্টা হাত নাড়ালো পদ্মজাও। দূর থেকে রুম্পার মুখটা দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চাচ্ছে পদ্মজাকে। সে কিছু বলতে চায় পদ্মজাকে। তার ভেতরে লুকানো আছে কোনো এক রহস্যময় গল্প। বাবি এইখানে রাইতের বেলা কি করেন? ভূমিকম্পে ভূমি যেভাবে কেঁপে ওঠে, পদ্মজা ঠিক সেভাবেই কেঁপে উঠল। তাকিয়ে দেখল মদনকে। সে জঙ্গলের ভেতর থেকে এসেছে। পদ্মজা আমতা আমতা করে বলল, হাঁটতে এসেছিলাম। এই রাতের বেলা? বিকেল থেকেই, এখন ফিরে যাচ্ছিলাম। চলেন একসঙ্গে যাই। জায়গাটা ভালো না ভাবি? আপনি হইছেন গিয়া সুন্দর মানুষ, জিন ভূতের আসর পর্ব। আপনি যান। আর কি করবেন এইখানে? পদ্মজা জঙ্গলের দিকে তাকালো। শিরশিরে অনুভূতি হলো একটা, সব জঙ্গল অযত্নে বেড়ে উঠলেও এই জঙ্গল যেন যত্নে বেড়ে ওঠা। শিরশিরে অনুভূতি হলো একটা, সব জঙ্গল অযত্নে বেড়ে উঠলেও এই জঙ্গল যেন যত্নে বেড়ে ওঠা। সে অন্ধকারে খোঁজার চেষ্টা করলো রানীকে, পেল না। এদিকে মদনের সঙ্গে না গেলে সে বাড়িতে যদি বলে দেয় তাহলে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হবে, আর একটার পর একটা মিথ্যা বলতে হবে। পদ্মজা মনে মনে পরিকল্পনা করে মদনের সঙ্গে বাড়ি অবধি গিয়ে আবার চলে আসবে।